বাংলাদেশের কর্পোরেট জগতের একজন আইকন শামসুদ্দোহা শিমুলের অপচিকিৎসাজনিত মৃত্যুর দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাগর রুনি মিলনায়তনে জাস্টিস ফর শিমুল এই ব্যানারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সদ্যপ্রয়াত শামসুদ্দোহা শিমুলের পরিবার ও শুভানুধ্যায়ীরা। গত 21 আগস্ট রাজধানীর গ্রিন রোডে অবস্থিত কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার ও নার্সিং হোমে নাকের সেপ্টোপ্লাস্টি অস্ত্রোপচারের সময় শামসুদ্দোহা শিমুলের মৃত্যু ঘটে। এবং অপারেশন যখন ঘন্টা পার হয়ে যায়, ওখানে আমার লোকজন ছিল, তারা বারবার জিজ্ঞেস করতে থাকে রোগীর কি অবস্থা, রোগীর কি অবস্থা। তাদেরকে সদুত্তর না দিয়ে বারবারই বলা হয়েছে হ্যাঁ রোগীকে পোস্ট অপারেটিভে আনা হবে, কিছুক্ষণের মধ্যে বের করা হবে, এরকম আশ্বাস দেওয়া হচ্ছিল। কিন্তু আওয়ার যখন চলে যাচ্ছে, আসছে না, এবং এক পর্যায়ে দেখা গেল যে ইসিজি মেশিন নিয়ে যাচ্ছে, তখন আমার লোকজনরা জোর করে ওটিতে যায় এবং ওটিতে গিয়ে যেই অবস্থা দেখে, ইট ওয়াজ রিয়েলি মানে ভয়াবহ অবস্থা। কারণ তারা গিয়েই দেখে যে ওটিতে আমার হাজবেন্ড পড়ে আছে একটা বেডে, প্যান্ট পরা এবং তার উপরে কোনো কাপড় নেই, মানে ঘরময় প্রচুর যে ব্লিডিং হয়েছে সেটা বোঝা যাচ্ছিল এবং উৎকট মেডিসিনের গন্ধ আসছিল। তার মানে বোঝা যাচ্ছিল যে তারা ব্লাডটাকে মেডিসিন দিয়ে রিমুভ করার চেষ্টা করা হচ্ছিল। পাশে অ্যাম্বু ব্যাগ পড়ে আছে এবং মানে একটা অপারেশন করার জন্য যে ধরনের প্রিপারেশন দরকার তার কোনো কিছুই উপস্থিত ছিল না। এবং দেখা যায় যে ফাইল, ওখানে যে অপারেশনের ফাইল ছিল সেই ফাইল থেকে কাগজপত্র উধাও। এবং ওখানে যে এরই মধ্যে চলে আসে, আর্মি চলে আসে, এবং আর্মি চলে আসার পর এক পর্যায়ে ডক্টর জহির আল আমিন পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আর্মির সহায়তায় তাকে পরবর্তীতে খুঁজে বের করা হয়। এবং আমি এই ডক্টর সম্পর্কে বলতে চাই যে এই ডক্টর প্রায়শই ভুল ট্রিটমেন্ট করে থাকে। বহু উদাহরণ আছে। লাস্ট যেটা সে করেছে, কানের ভুল অপারেশন করেছে, এক কানের অপারেশন করতে গিয়ে সে আরেক কান অপারেশন করে ফেলে এবং ভুল চিকিৎসার কারণে সে পানিশমেন্ট পায়। তার লাইসেন্স 1 বছরের জন্য বাতিল করা ছিল এবং 1 বছরের বাতিলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেই সে আবার প্র্যাকটিস শুরু করে এবং তার ভুল চিকিৎসার লাস্ট বলিদান হয় আমার হাজবেন্ড মোহাম্মদ শামসুদ্দোহা শিমুল। সে এর আগেও আমরা এরপরে যখন তার সম্পর্কে খোঁজ খবর নেই, আমরা যতটুকু জানতে পারি এই পেশেন্ট অনেকটাই ক্র্যাক টাইপের, কিছুটা সাইকো টাইপের। কারণ সে প্রায়শই উল্টাপাল্টা ভাবে বা ড্রাঙ্ক অবস্থা আশেপাশে ঘোরাঘুরি করে এবং কেনাকাটা করতে যায়। এবং আমরা আরো জানতে পারি যে এই চিকিৎসকের উপরের মহলে তার চেনা জানা থাকে এবং সে চেনা জানা আছে এবং এই প্রভাব খাটিয়ে সে এই পর্যন্ত তার চিকিৎসা সে কন্টিনিউ করে আসছে। তার বহু উদাহরণ আমাদের কাছে আছে এবং করে আসে। এখন আমি আসছি ব্যাপারে, যে অ্যানেস্থেশিয়া করেছে। এই অ্যানেস্থেশিয়াকে ডক্টর জহির আল আমিন চিনতেন না এবং এই অ্যানেস্থেশিয়ার যে ভাষ্য অনুযায়ী সে কি পরিমাণ ডোজ দিয়েছে সেটা খুবই অসংলগ্ন ছিল। এবং তাকে ডাকা হয় হসপিটালের যে আর্টস বা নায়া এই ধরনের যারা আছেন, তারা র্যান্ডম ডেকে তাকে দিয়ে অ্যানেস্থেশিয়া করানো হয়। এবং তার আমি আগেও বললাম যে তার বক্তব্যের সাথে কতটুকু ডোজ দিয়েছে তা কিন্তু ফাইলপত্রে ছিল না। আমরা এখানে ধরে নিচ্ছি সে একজন অদক্ষ এবং অপরিচিত একজন অ্যানেস্থেশিয়ালিস্ট। এরপর আমি আসি কমফোর্ট হসপিটালের ব্যাপারে, যে একটা অপারেশন যতই মাইনর হোক না কেন, একটা অপারেশন করার জন্য মিনিমাম প্রিপারেশন সেখানে থাকতে হবে। ইনকেস যদি কোনো ইমার্জেন্সি ক্রাইসিস অ্যারাইজ করে, সেটাকে ফেস করার জন্য যে প্রিপারেশন থাকা দরকার সেখানে কিন্তু সেটা ছিল না। লাইফ সাপোর্ট সিস্টেম বা আদার যেটাই হোক, কারণ অ্যাম্বু ব্যাগ কখনোই লাইফ সাপোর্টের অল্টারনেটিভ হতে পারে না। এবং পেশেন্টকে যে ড্রেস পরানো হয়, সেই আমার কাছে ছবিও আছে, আমি ছবিটা একটু এখনই আপনাদের দেখা দিতে চাই। যে দেখেন আপনার এখানে ছবি, যে তাকে কিন্তু কোনো ড্রেস পরানো হয়নি, ওটি ড্রেস যেটা বলা হয়। এবং এখানে যে কর্তৃপক্ষ পুরোপুরি দায়ী, কারণ হচ্ছে ওখানে যে তথ্য গোপন করার চেষ্টা করা হয়েছে, ডক্টর পালিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে এবং পরের দিন যখন আর্মি পার্সনরা এসে হসপিটালে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা হয়, তাদেরকে ডাকা হয়, তারা সেই মিটিংয়ে আসতে অস্বীকৃতি জানায়। এসব সব কিছুই
এই হসপিটালের দায়সারা ভাব এবং তারা যে তারা যে অপেশাদার এটাই প্রমাণ করে। তারা যে দেশের আইন শৃঙ্খলাকে পকেটে নিয়ে ঘুরে সেটাই কিন্তু এটা প্রমাণ করে। কারণ নয়তো তারা এত ড্যাম কেয়ার কিভাবে থাকে, যেখানে একটা এত বড় মার্ডার, আমার হাজবেন্ড মারা গিয়েছে ভুল চিকিৎসার কারণে, সে তাদের হসপিটালে পেশেন্ট, কিন্তু তারা সেখানে অ্যাটেন্ড না করে তারা দায়সারাভাবে রয়েছে। এসব সবকিছু বিবেচনা করে আমি এটা বলবো যে এটা মানে পুরাপুরি চরম অবহেলা এবং অপচিকিৎসা। নয়তো তারা জানার পরেও কেন জহির আল আমিনের যে লাইসেন্স ক্যান্সেল করা ছিল এটা হসপিটাল কর্তৃপক্ষ জানতো, তারপরে এই ধরনের ডক্টর দিয়ে তারা কেন চিকিৎসা কার্য কন্টিনিউ করেছে, এটা আমার প্রশ্ন। এরপর আমি এখন এখানে আসি আমার আরেকটা আশঙ্কার কথা জানার জন্য, যেটা যে আমরা পরের দিন কলাবাগান থানায় মামলা দায়ের করা হয় এবং এটা এখন পিবিআই আন্ডারে আছে। এই থানা এই মামলার কাজের জন্য আমরা পোস্টমর্টেম করতে দেওয়া হয়। এই পোস্টমর্টেম করতে দেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজে। এবং প্রথম থেকে আমাদের একটা আশঙ্কা ছিল যে এটা ম্যানিপুলেট হতে পারে, যেহেতু এই ডক্টর প্রভাবশালী মহলের সাথে তার যোগাযোগ আছে এবং সে এক সময় ঢাকা মেডিকেল কলেজে কর্মরত ছিল, সো এটা সে ম্যানিপুলেট করতে পারে। যাই হোক, দীর্ঘ 8 মাস পরে পোস্টমর্টেমের যতটুকু আমরা জানতে পারি যে কর্তৃপক্ষ এটা পেয়েছে, এবং আমরা বিভিন্ন সূত্রে জানতে পারি যে এই পোস্টমর্টেমের রিপোর্ট কোনো প্রকৃত কারণ নির্ধারণ করতে ব্যর্থ হয়েছে। এখানে মৃত্যু কি স্বাভাবিক মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু নাকি দুর্ঘটনাজনিত মৃত্যু এখানে আইডেন্টিফাই করা হয়নি। তো এইটা আমার এই আশঙ্কা থেকে এখন আমি এখানে আপনাদের মাধ্যমে দাবি জানাতে চাই, এই পোস্টমর্টেম রিপোর্ট অন্য কোথাও ভালো কোথাও নিরপেক্ষ জায়গায় করানো হোক, যাতে করে এই ধরনের ডক্টর জহির আল আমিন এখানে কোনো প্রভাব না খাটাতে পারে। এটা আমাদের হ্যাঁ, এবং এই পোস্টমর্টেমটা প্রকাশ করা হোক। কমফোর্ট হসপিটালের এমন দুর্দশা, আমি আমার হাজবেন্ডের চিকিৎসার সময়, অপারেশনের সময় আমি দেশের বাইরে ছিলাম। যদি এরকম আমি জানতাম, আমি কখনোই ওই হসপিটালে অপারেশন করতে দিতাম না। দেখেন আপনার কমফোর্ট হসপিটাল, আজকে 30 বছর আমি ছোটবেলা থেকে এই হসপিটালকে দেখে আসছি। আসসালামু আলাইকুম, আমার নাম আলিফ, আমি শামসুদ্দৌলা ছেলে। আসলে আমার মা যেটা বললো ব্যাপারটা, এটা আপনারা বুঝতেই পারছেন যে অবহেলার কারণে আজকে আমার বাবা পৃথিবীতে নেই। আমি আমার বাবার বিচার চাই, যাতে পরবর্তী অন্য কোনো মানুষের সাথে এই জিনিসটা আর না হোক। অন্য ছেলেরা তাদের বাবা হারা, আমি একদমই চাই না। অন্য ওয়াইফরা তাদের স্বামী হারা, এটাও ঠিক চাই না।